গল্পের নাম এক বৃষ্টিস্নাত সন্ধ্যা। কলমে মৌসুমী আক্তার। গল্পের অন্তিম বা শেষ পর্ব। কিছুক্ষণের মাঝেই বিভোর ভাই আমাদের বাড়িতে প্রবেশ করলেন। বিভোর ভাইয়ের চোখে মুখে ভীষণ চিন্তা। এই চিন্তার একটাই কারণ, সেটা আমার বিয়ে নিয়ে। বিভোর ভাই আর রিয়া চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। কেননা আমার আর বিহান ভাইয়ের ব্যাপারে বিভোর ভাই, রিয়া সবটা জানেন। ভাইয়া মেহু আপুকে নিয়ে পালিয়ে যাবার পর বাবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ডাক্তার বাবাকে 24 ঘন্টার গ্যারান্টি দিয়েছিলেন। বিহান ভাইয়ের ট্রিটমেন্ট সুস্থ হয়েছিলেন বাবা। বাবাকে নিয়ে সবাই অনেক দুশ্চিন্তায় আছে অনেক দিন থেকে। বাবা যে হুট করে আমার বিয়ের দিন তারিখ ঠিক করবে সেটা কেউ ভাবতেও পারেনি। বাবা বিভোর ভাইয়ের হাত ধরে বলেছেন, বিহান তো দেশে নেই, তোমার হাতে সব দায়িত্ব রইল। সবকিছু যেন ঠিকঠাক থাকে বাবা। আমার মান সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। বিভোর ভাই সাহস পাচ্ছেন না বাবার মুখের উপর কিছু বলতে। বিয়ে ঠিক হওয়ার পর আমার বিয়ের কথা জানালে বাবার যদি কিছু হয়ে যায়। বিভোর ভাই আমাকে বললেন, দিয়া আমি যখন আছি কোনো চিন্তা করিস না। বিহানের ভালোবাসা আমি হারাতে দিব না। কিন্তু দিয়া বিহান তো ফোনই রিসিভ করছে না। জীবনে কখনো এমন সংকটময় পরিস্থিতিতে আমি পড়িনি। মাথার ভিতর দুশ্চিন্তা আর অশান্তি শিরা উপশিরা দিয়ে বইছে। মাথায় প্রচণ্ড পেইন শুরু হয়েছে। চারদিকে সবাই এত খুশি, সবার আনন্দ আমার ভিতরে আরো তীব্র যন্ত্রণার সৃষ্টি করছে। কি এমন পাপ করেছিলাম জীবনটা এভাবে শেষ হতে চলেছে। মনে মনে ভেবে নিয়েছি নির্বাণ স্যারকে আমি জানিয়ে দিব তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। একমাত্র সেই পারবে সব কিছু সামলে নিতে। ফোন হাতে নিয়ে আবার ও বিহান ভাইকে মেসেজ দিলাম। আবার ও কল করলাম। কলটা রিসিভ হতেই মনের মাঝে যেন এক অদ্ভুত তৃপ্তি পেলাম। ফোন রিসিভ হলো ঠিকই, কিন্তু কথা বলল প্রেয়সী আপু। প্রেয়সী আপু ফোন রিসিভ করেই বললেন, অ্যাডভান্স হ্যাপি ম্যারেজ লাইফ দিয়া। আমি আর বিহান সো সরি, বিয়েতে থাকতে পারলাম না। কেননা আমরা প্রি হানিমুনে এসছি। বিহান আর আমার বিয়ে ঠিক হয়েছে দিয়া। তুমি এত মেসেজ করছো, বিহান দেখেও রিপ্লে করছে না। তুমি কি বুঝছো না ও এই ব্যাপারটা কেয়ারফুলি নিচ্ছে না? মানে বিহান চাইছে তোমার বিয়েটা হয়ে যাক। তুমি তো কয়েক হাজার মেসেজ করেছো, বিহান সিন করেছে অথচ রিপ্লে করছে না। তুমি অতিরিক্ত ডিস্টার্ব করছো বলে বিহান আমার কাছে ফোন দিয়েছে। বুক চেপে ধরলাম, মনে হচ্ছে এক্ষুনি দম বন্ধ হয়ে যাবে আমার। ঘন ঘন কয়েকটা শ্বাস টেনে বললাম, আপনার একটা কথা ও বিশ্বাস করি না আমি প্রেয়সী আপু। বিশ্বাস না হলে বিহানের বাবার কাছে শুনে দেখো বিহানের বিয়ে কার সাথে ঠিক। কলটা কেটে দিয়ে মামার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মামা বিহান ভাইয়ের যার সাথে বিয়ে তার নাম কি? প্রেয়সী। তোর বিয়েটা হলেই বিয়ে মা। ছেলে যখন পছন্দ করে আমি আর আপত্তি করে কি করব? সবকিছুই যেন কেমন দুঃস্বপ্ন মনে হচ্ছে। মাত্র একদিনে এত কিছু কিভাবে বদলে গেল? প্রেয়সী আপু না হয় মিথ্যা বলেছে, কিন্তু মামা তো আর মিথ্যা বলছে না। মামার সামনে নিজেকে সামলে নিয়ে রুমে যেতেই দেখি বিহান ভাইয়ের কল। উনার কল দেখেই ফোনটা ফ্লোরে কয়েকটা আছাড় মেরে ফেলে দিলাম। মানুষ এতটা বেইমান হতে পারে কিভাবে? এই প্রেয়সী প্রেয়সী প্রেয়সী, এত কিছুর পরেও এই প্রেয়সী নামটা কেন বিহান ভাইয়ের জীবনে কাটার মতো আটকে আছে? আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না বিহান ভাই, কোনোদিন না। আই হেট ইউ, ঘৃণা করি আপনাকে আমি। সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব কি আমার একার? আপনার কোনো দায়িত্ব নেই। অনেক হয়েছে এই প্রেয়সীকে নিয়ে বাড়াবাড়ি। আপনি আপনার মতো, আমি আমার মতো। রুমের দরজা আটকে ফ্লোরে বসে ভীষণ কাঁদছি। বুকের ভেতরে সব দুমড়ে মুচড়ে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। মনের ভেতরে জ্বলছে পুড়ছে অশান্তির আগুনে ছাই হয়ে যাচ্ছে সবকিছু।
ভালোবাসা কেন তুমি এত পুরাচ্ছ আমাকে? ভালোবাসার এত যন্ত্রণা কেন? বারবার উনার স্মৃতি মনে পড়ছে, দম আটকে আসছে, মন চাচ্ছে নিজেকে শেষ করে দেই। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কেন আমাকে এভাবে ভেঙে চুরে গুড়িয়ে দিলেন? আমার মুখ আর কোনোদিন দেখাবো না আপনাকে। বিকালে মামি আমাদের বাড়িতে এসছে। রুমের মাঝে নিশ্চুপ হয়ে বসে আছি আমি। মামি এসে আমার গায়ে হাত দিতেই মামির দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে বসে রইলাম আমি। মামি আমার মুখের দিকে তাকিয়ে বলল, দিয়া মা, চেহারার এ কি হাল হয়েছে তোর? আমি বাবার বাড়িতে গেছিলাম, এসেই দেখি এত কিছু ঘটে গিয়েছে। এই দিয়া কিছু বল, এভাবে ভেঙে পড়েছিস কেন? বিভোর না বললে তো কিছুই জানতে পারতাম না আমি। চোখের কোয়া ফুলে গিয়েছে আমার। মামির দিকে তাকিয়ে বললাম, তোমার ছেলের বিয়ে মামি প্রেয়সীর সাথে। আমার ছেলেকে কি তুই চিনিস না? তোর মামা যদি জানে যে বিহান তোকে পছন্দ করে, তাহলে কি আর প্রেয়সীর সাথে বিয়ে ঠিক করত? বিয়ে ঠিক আর বিয়ে হওয়া কি এক পাগলি? তুই একদম ভাবিস না দিয়া। তোমার ছেলে একটা বেঈমান মামি, অনেক বড় বেঈমান। কেন এমন করলো মামি? আমি তোমার ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু তোমার ছেলে আমাকে চাই না মামি। আমার ছেলে যদি তোকে না চাইবে তাহলে এতবার ফোন দিচ্ছে কেন শুনি? নে কথা বল, বিহান লাইনে আছে। উনি কি বলেছেন যে আমার সাথে কথা বলবে? আরে হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি, তুই কথা বল। ভিডিও কলে আছেন বিহান ভাই। আমাকে কাঁদতে দেখে বললেন, এভাবে কাঁদছিস কেন তুই? আপনি জানেন নির্বাণ স্যারের সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছেন। যাক, তোর বাবা এবার ঠিক কাজ করেছেন। আমাকে লুকিয়ে নির্বাণের সাথে প্রেম করে বেড়াস তুই। বিয়ে নির্বাণ ছাড়া কি আমার সাথে ঠিক করবে? আপনি কি এখনো মজা করবেন বিহান ভাই? উহু, কোনো মজা না। কিছুক্ষণ আগেই নির্বাণ আমাদের ডিপার্টমেন্ট এর সবাইকে দাওয়াত দিয়েছে। আমি আর প্রেয়সী আসব তোর বিয়ে খেতে, চিন্তা করিস না। বেঈমান কোথাকার চিটার আমার সাথে বিয়ের নাটক করে, প্রেমের নাটক করে, এখন আমার বিয়ে খেতে আসবেন। চিন্তা করিস না, খালি হাতে আসব না দিয়া। বিয়ে খেতে ছাড়া কি বিয়ে করতে আসব? তোর শ্রদ্ধেয় বাবা আমার হাত ধরে বলুক, বাবা বিহান, আমার মেয়ের দায়িত্ব নাও, তাহলেই তোকে বিয়ে করার কথা ভাবতে পারি। এনিওয়ে দিয়া, সামনে আমার বিয়ে, আজ প্রচুর শপিং করব, কাল তোর হলুদের আগেই পৌঁছে যাব। দেখিস যেন সুইসাইড করিস না আবার। মামিকে ডেকে ফোনটা মামির হাতে দিয়ে দিলাম। মামিকে কিছুই বললাম না। রাগে আর অপমানে মনে চাচ্ছে এক্ষুনি নির্বাণকে বিয়ে করি। বিয়ে করে এই অপমানের চরম শিক্ষা দিয়ে ছাড়ব আমি। রাগে সমস্ত শরীর পুড়ে যাচ্ছে আমার। ওদিকে বিভোর ভাই, রিয়া, তোহা আপু, তিয়াস ভাইয়া সবাই বাড়ি সাজানো নিয়ে বিজি। আমার দিকে কারো কোনো খেয়াল নেই। বাহ, সবাই কি সুন্দর আনন্দে আছে। পৃথিবীর সবাই খুব নিষ্ঠুর। আজ বুঝলাম আসলে কেউ কারো না। পরের দিন দুপুরে আমাকে গায়ে হলুদের জন্য রেডি করানো হয়েছে। বিহান ভাইও উপস্থিত আমার গায়ে হলুদের অনুষ্ঠানে। উনি সকালেই চলে এসছেন। বিহান ভাই হলুদ পাঞ্জাবি পরে হলুদের খাট সাজাচ্ছেন। উনার মাঝে একবিন্দু দুঃখ কষ্ট কিচ্ছু নেই। আমার দিকে একটা বার তাকাচ্ছেন ওনা। বাহ, কি অদ্ভুত উনি। আমার চোখ উনার দিক থেকে সরছেই না, অথচ উনি একবারও তাকাচ্ছেন না। কান্না চেপে ধরে উনার এই নিষ্ঠুরতা দেখছি আমি। ঠিক সেই মুহূর্তে নির্বাণ স্যার ফোন দিয়েছেন, তার পক্ষে এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয়। কথাটা শুনেই বাবার মুখটা শুকিয়ে গেল। বাড়ি ভর্তি আত্মীয়, এখন মেয়ের বিয়ে ভেঙে গেলে সবাই কি বলবে? বাবার বুকে ব্যথা প্রচণ্ড বেগে বেড়ে গেল। বাবা আম্মু আর মামা মামিদের ডেকে বললেন আমার বিয়েটা ভেঙে যাওয়ার কথা।
সেই মুহূর্তে মামি বললেন, ভাই আপনি সম্মতি দিলে একটা কথা বলতে চাই, আমাদের বিহান তো ছেলে হিসাবে খারাপ না। যদি আপনার আপত্তি না থাকে দিয়ার সাথে বিহানের বিয়ে দিতে পারেন। বাবার মুখে যেন আনন্দের হাসি ফুটে উঠল। বাবা আনন্দে বলে উঠলেন, বিহান, আমাদের বিহান কি রাজি হবে? মামি বললেন, আমি বিহানকে ডাকছি। বিহান ভাই এলে বাবা বিহান ভাইয়ের হাত ধরে বললেন, বাবা বিহান, তুমি কি আমার দিয়াকে বিয়ে করবে? না হলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। বিহান ভাই কিছুটা লজ্জা নিয়ে বললেন, আপনাদের যেটা ভালো মনে হয় করুন। আরেকবার ও সবার মুখে আনন্দের হাসি ফুটল। বিহান ভাই আম্মুকে ডেকে বলল, ফুপ্পি, আমি ডাক্তারি পাশ করলে বলেছিলে আমার কি চাই? আমি বলেছিলাম সময় মতো চেয়ে নিব। আজ আমার চাওয়ার দিন ফুপ্পি। তোমার দিয়াকে উপহার হিসাবে দিবে ফুপ্পি আমাকে। আমি তোমায় কথা দিচ্ছি তোমার মতোই আগলে রাখব দিয়াকে। আম্মু তৃপ্তির হাসি দিয়ে আমাকে বিহান ভাইয়ের হাতে তুলে দিলেন। এত কিছু যে আমার অগোচরে ঘটে গিয়েছে তার কিছুই জানি না আমি। বাড়িতে আমাদের দুই ভাই বোনের বিয়ে সীমাহীন হাসি আনন্দের মাঝ দিয়ে শুরু হলো বিয়ের সানাই। বাবা আমাকে ডেকে নিয়ে বিহান ভাইয়ের হাতে হাত ধরিয়ে দিলেন। এক পশলা সুখ যেন গায়ে হাওয়া দিয়ে গেল আমার। গহীন অন্ধকার থেকে ঝলমলে আলো এসে পড়ল মনের আঙিনায়। আমার সাথে বারবার কি হচ্ছে কিছুই বুঝলাম না। যেটা হচ্ছে সেটাই মেনে নিচ্ছি। বিহান ভাই আমার হাত চেপে ধরে মুখে মিষ্টি হাসি নিয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। উনার চোখে মুখে আনন্দের ছড়াছড়ি, এত খুশি আগে দেখিনি আমি উনার মাঝে। বাড়িটা ফুলে ফুলে বেলুনে বেলুনে সজ্জিত করা হয়েছে। বড় কার্ডে লেখা আজ বিহান দিয়ার গায়ে হলুদ, অপর পাশে লেখা আজ শুভ আর মেহনুবার গায়ে হলুদ। মেহু আপু আর আমাকে ভীষণ সুন্দর ভাবে সাজানো হয়েছে। রিয়া আর তোহা আপু, বিভা আপু, আয়রা সবাই হলুদের শাড়ি পরেছে। সবার মাঝ থেকে মামিকে ডেকে বললাম, একটু শোনো না মামি, তোমার ছেলে কিভাবে উদয় হলো বলবে একটু প্লিজ। মামি বললেন, তোর মামা তো ভয় পেয়ে গেছিল রে দিয়া। আমি যখন তোর বিহান ভাইকে জানালাম এদিকের সব ঘটনা, বিহান তোর মামাকে ফোন দিয়েছে সাথে সাথে। ছেলে রাগে দাঁত কিরমির করে বলছে, বাবা আমি বিয়ে করতে চাই। আর আমার বিয়ে আজই ঠিক করবে তুমি। সেটা আর কেউ না, দিয়ার সাথে। দিয়াকে বিয়ে করব আমি। এটা আমার বহু বছর আগের সিদ্ধান্ত। দিয়ার বাবাকে গিয়ে এক্ষুনি বলো বিয়ে ভেঙে দিতে। ছেলের মুখে এমন কথা শুনে তোর মামার যে অবস্থা। তোর মামা বলল, কিন্তু দিয়ার যে বিয়ের সব ঠিকঠাক। ছেলে রেগে বলল, ভেঙে যাবে দিয়ার বিয়ে। দিয়ার বিয়ে ভেঙে গেলে তোমরা আমার সাথে দিয়ার বিয়ের কথা বলবে। না হলে আমি সরাসরি বলবো দিয়ার সাথে আমার বিয়ের কথা। তোর মামা ফোন কেটে মাথায় হাত দিয়ে ঠুস করে বসে পড়ল। কি করা যায় ভেবে পাগল তোর মামা। ওইদিকে প্রেয়সী বলেছিল যে আঙ্কেল বিহান আমাকে পছন্দ করে, কিন্তু লজ্জায় আপনাদের বলতে পারছে না, তাই আমি বলছি। তোর মামা শুনেই বিশাল খুশি, তার ছেলে কাউকে পছন্দ করে। উনি তো বুঝতেই পারেনি প্রেয়সী এত বড় মিথ্যা বলবে। প্রেয়সী বিভিন্ন ইমোশনাল কথা বললে তোর মামা বলেছিল, ঠিক আছে, নিজের ছেলে যখন পছন্দ করেছে আপত্তির কি আছে। মামিকে কৌতূহল নিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা মামি, প্রেয়সী আর বিহান ভাই একসাথেই বিদেশ গেছিল? হ্যাঁ, বিহান আমাকে আর বিভোরকে সবটা খুলে বলেছে। ঢাকা মেডিকেল থেকে 7 জন একসাথে গেছিল বিদেশ। বিহান ওর ফোন রেখে ইমার্জেন্সি মিটিংয়ে ছিল, সেই সুযোগে প্রেয়সী তোকে উল্টা পাল্টা বলেছে। বিহানের এক কলিগ প্রেয়সীর সব কথা শুনে নিয়েছিল আর সে বিহানকে জানিয়েছিল সবটা। বিহান সাথেই সাথেই তোকে কল ব্যাক করেছিল, তোর ফোন আর অন পাইনি। পরে আমার ফোন দিয়ে ইচ্ছাকৃত মজা করেছিল। অভিমান নিয়ে বললাম, তোমার ছেলে সব সময় এমন করে মামি।
আমাকে ইচ্ছাকৃত কষ্ট দেয় তোমার ছেলে। আমার ছেলে তোকে খুব ভালোবাসে দিয়া। নিজের বাবার মুখের উপর এভাবে কেউ বলে? বিভোর ভাই ক্যামেরা নিয়ে ছোটাছুটি করছে। বিভোর ভাই আমাকে বলছেন দিয়া মাথায় ঘোমটা দিয়ে দাঁড়া, ছবি উঠাবো। বিভোর ভাইকে বললাম, নির্বাণ স্যার বিয়েটা কেন ভাঙলেন জানেন বিভোর ভাই? বিভোর ভাই হেসে দিয়ে বললেন, সব বিহান কামলা। বিহানের সাথে বুদ্ধিতে কেউ কোনোদিন পারবে না দিয়া। আমরা অহেতুক চিন্তা করেছিলাম। তোদের যে গ্রামে বিয়ে হয়েছিল, ওখানের কয়েকজনের সাথে বিহানের যোগাযোগ ছিল। বিহান তাদের কাছে নির্বাণের নাম্বার দিয়ে দেয়, আর তারাই নির্বাণকে জানায় যে তুই আর বিহান বিবাহিত। নির্বাণ বিলিভ না করে ওই গ্রামে যায় খোঁজ খবরের জন্য। তোদের ছবি দেখালে সবাই তোদের চিনতে পারে। সেখানে নির্বাণ প্রমাণ পেয়ে যায়। অতঃপর বিহানকে ফোন দিয়ে সে ভীষণভাবে সরি বলে, বাকিটা তোর। উনি মানে বিহান বলবে, এখন ঠিক হয়ে দাঁড়া তো দিয়া। লেবু গাছের ডাল ধরে দাঁড়িয়ে আছি, পেছনে থেকে বিহান ভাই এসে আমার দুই গালে হলুদ লাগিয়ে দিলেন। পেছনে তাকিয়ে দেখি বিহান ভাই। উনাকে দেখে ইচ্ছাকৃত একটু ভাব নিলাম, তাছাড়া প্রচণ্ড টেনশন দিয়েছেন উনি আমার। এর শাস্তি আমি দিয়েই ছাড়ব। বিহান ভাই আমার গালে হলুদ লাগিয়ে নিজের মুখ দিয়ে আমার মুখে ঘষে নিজের মুখেও হলুদ লাগালেন। খানিকটা হলুদ আমার গলায় লাগিয়ে দিলেন। গায়ে হলুদের পর্ব শেষ। রাতে মেহেদি অনুষ্ঠান চলছে। বাড়িময় আত্মীয়ের মাঝে কাজিনদের বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান চলছে। রিয়া আর বিভোর ভাই গল্প করছে, আয়রা ছোটাছুটি করছে। তোহা আপুর মন একটু খারাপ হলেও নিজেকে সামলে নিয়েছে। তিয়াস ভাইয়া মেয়েদের সাথে মজা করেই যাচ্ছে। আমি আমার রুমে চেঞ্জ করতে এসছি। সারদিন ভারী শাড়িতে খুব অসহ্য লাগছে। রুমে এসছি থ্রি পিচ পরে, গায়ে শীতের কাপড় পরতে। আমার পিচ পিচ বিহান ভাই এসেই আমার মুখ চেপে ধরে ওয়াশরুমে নিয়ে দরজা লাগিয়ে দিলেন। আমার হাত ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু উনার ওই শক্তপোক্ত হাত ছড়াতে পারছি না। উনি আমাকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বললেন, এত রাগ কেন বউ? কোনো রাগ নেই, আমাকে ছেড়ে দিন আপনি। বলেই উনার কোল থেকে নামার চেষ্টা করছি। উনি বললেন, রাগ করেছ ভালো কথা, তাই বলে কি কোলে তুলতে পারবো না? খানিকটা রাগ নিয়ে ছল ছল চোখ নিয়ে আধ কান্না গলায় বললাম, ছাড়ুন আমাকে। কেন এসছেন আপনি এই অভিমানী মুখটার অভিমান ভাঙাতে? বিয়ের দিন এইভাবে কেউ অভিমান করে? আপনি অনেক কষ্ট দিয়েছেন আমাকে। জানেন, আরেকটু হলেই হার্ট ফেইল হয়ে যেত আমার। হার্টের ডাক্তার আমি। আমার বউয়ের কিচ্ছুই হতে দিতাম না। তুমি কি জানো আমাদের এই বিয়েটা গোপন রাখতে কতটা পরিশ্রম করে? তোমার ফ্যামিলিতে তোমার সম্মান রেখেই তোমাকে আরেকবার আমার জীবনে স্বাগতম জানাচ্ছি। এই কষ্টের পর কোথায় আমার ক্লান্তি দূর করবে তা নয়, শুধু অভিমান করছো। আমার খুব কষ্ট হচ্ছিল জানেন। জানতাম না এত ভালোবাসে আমার বউ আমাকে। আই প্রমিজ দিয়া, আজকের পরে আর কোনোদিন তোমাকে কষ্ট পেতে হবে না। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চুমু দিয়ে বললেন, এখন থেকে প্রতিটি সকালে এই আমার উষ্ণ ছোঁয়া পাবে। গালে, চোখে, ঠোঁটে আদরের ছোঁয়া দিয়ে ঘুম ভাঙাবো রোজ সকালে। উনার বুকে মাথা গুজে বললাম, এবার ছাড়ুন, কেউ আসবে না হলে। পরের দিন হাসি আনন্দের মধ্য দিয়ে আমাদের বিয়ে হয়ে গেল। মেহু আপু আর ভাইয়া বাড়িতেই থেকে গেল। আমি চলে আসলাম বিহান ভাইয়ের বাড়িতে। মামা বাড়িতে ছোটবেলা থেকে রোজ যাতায়াত, কিন্তু আজকের আশাতে ভীষণ কষ্ট হচ্ছিল আমার। প্রকৃতির কি কঠিন নিয়ম, একটা স্বাক্ষরে নিজের জীবন অন্যর হয়ে যায়। বাসর ঘরে বসে আছি। গার লাল লেহেঙ্গা পরে গা ভর্তি গহনার ছড়াছড়ি। অপেক্ষা করছি কাঙ্ক্ষিত সেই মানুষটার জন্য। আজ দীর্ঘদিন পর অবসান ঘটল সকল প্রকার অশান্তির।
গায়ে সোনালি কালারের পাঞ্জাবি পরে ঘরে প্রবেশ করলেন বিহান ভাই। পুরা রুম তাজা ফুলে সাজানো, মিষ্টি ঘ্রাণে ভরপুর ঘর। উনি রুমে প্রবেশ করে বুকে হাত বেঁধে এক হাত থুতনিতে ঠেকিয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন আমার দিকে। চোখ তুলে উনার দিকে তাকাতেই চোখে চোখ পড়াতেই ভীষণ লজ্জা পেলাম আমি। উনি রুমের বড় লাইট অফ করে ডিম লাইট অন করলেন। ডিম লাইটের সাদা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে উনি এগিয়ে আসছেন আমার দিকে। আজ মনে হয় শীতের মাত্রা অনেক বেশি পড়েছে। আমি ঠক ঠক করে কাঁপছি শীতে। উনি বেডের উপর বসে একটা কাশি দিয়ে বললেন, আমার দিকে তাকাবে না আজ তুমি? উনার কথার ধরন পুরোটা চেঞ্জ হয়ে গিয়েছে। উনার দিকে তাকাতেই উনি আমার দুই হাত মুঠো করে ধরে বললেন, এই রাগী, বদ মেজাজি, জেদি ছেলেটাকে সত্যি তুমি ভালোবাসলে দিয়া? তুমি কিভাবে আমাকে সহ্য করো দিয়া? বাকি জীবন আমাকে সহ্য করার দায়িত্ব নিলে। আমিও কি করব বলো, আমার যে ঘুরে ঘুরে তোমাকেই জ্বালাতে ভালো লাগে। উনার দিকে লাজুকতা নিয়ে তাকিয়ে বললাম, এই রাগী আর জেদি ছেলেটার ভালোবাসাতেও এতটা জিদ আগে জানতাম না। আমার মতো আনম্যাচুরিটি সম্পন্ন একটা মেয়েকে সারা জীবন কিভাবে সহ্য করবেন? সহ্য করব কোজ উই আর মেড ফর ইচ আদার। রোজ বকবো আর রাত হলে বুকের সাথে মিশিয়ে নিয়ে ঘুমোবো। এই প্রচণ্ড শীতে হঠাৎ বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। বিহান ভাই গায়ের শেরওয়ানি খুলতে খুলতে বললেন, তোমার আমার শুভক্ষণে বৃষ্টির আগমন হয় বারবার। বৃষ্টি আমাদের ভালোবাসার এক বিশাল সাক্ষী, তাই না দিয়া? আমাদের ভালোবাসার প্রতিটি মুহূর্তে ওদের আগমন। উনাকে বললাম, ভিজবেন বৃষ্টিতে? উনি আমার দিকে তাকিয়ে বলবেন, ভিজব তোমার ভালোবাসায়, বাইরের বৃষ্টিতে নয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীকে আজ অসংখ্য ধন্যবাদ মিসেস বিহান হওয়ার জন্য। আমি উঠে গিয়ে উনার সামনে দাঁড়াতেই উনি এক ঝটকায় আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে গেলেন। নিজেও বিছানায় কম্বল টেনে শুয়ে পড়লেন। ভীষণ আদরের সাথে আমাকে আলিঙ্গন করলেন উনার বুকের সাথে। কপালে চুমু দিয়ে উন্মুক্ত পেটে হাতের আঙুল ডুবাচ্ছেন উনি। আমি বারবার বিদ্যুতের ন্যায় শিউরে উঠছি। গা ভর্তি গহনা একটা একটা করে খুলে দিলেন। সমস্ত গহনা খুলে একটা রিং পরিয়ে হাতে চুমু দিলেন। প্রচণ্ড শীতে উনি আরো ঘনিষ্ঠভাবে আলিঙ্গন করে নিলেন আমাকে। ধীরে ধীরে আলতো পরশ দিচ্ছেন উনার ঠোঁট দিয়ে পেটে, গালে, মুখে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টির থেকে উনার চুম্বনের বৃষ্টি আমার শরীরে বেশি গতি বেগে পড়ছে। ক্রমশ বাড়ছে উনার পাগলামি। উনার প্রতিটি স্পর্শতে অনুভব হচ্ছিল নেশাক্ত এক ভালোবাসা। যে নেশার ডুব সাগরে ডুব দিয়ে পারি জমালাম দুজনে গভীর ভালোবাসার তুফানে। ভালোবাসাময় রাতের গভীর ভালোবাসার সাক্ষী এই শীততাপ রাত। দিয়া, আজ সাদা আর পিঙ্ক কালার মিক্সড করা শাড়িটা পরবা প্লিজ। রোজ তো থ্রি পিচ পরাই দেখি, আজ শাড়ি পরা দেখতে মন চাইছে, বলতে পারো এটা আমার আবদার। উনার ফোনটা কেটে ছুটে আলমারির কাছে এলাম। আলমারির উপরে ওয়ালে উনি আমার গালে হলুদ লাগাচ্ছেন সেই ছবিটা টাঙানো। ছবিটা রোজ দেখি আমি, ছবিটা কত জীবন্ত। গতকালই আমরা ঢাকাতে এসেছি। বিহান ভাই উনার বাড়ি, গাড়ির, আলমারি সব কিছুর চাবি আমার হাতে তুলে দিয়েছেন। উনার নিজ হাতে সাজানো এই সংসারটা আমাকে উপহার দিয়েছেন। আমি আলমারিটা খুলে হন্য হয়ে খুঁজছি সাদা রঙের শাড়ি। অনেকগুলো শাড়ির ভিতর থেকে সাদা আর পিঙ্ক কালার মিক্সড শাড়িটা পরে সুন্দর করে কাজল পরে চুল ছেড়ে রুমময় পায়চারি করছি উনার জন্য। কিছুক্ষণের মাঝেই কলিং বেল বেজে উঠল। আমি ছুটে গিয়ে দরজা খুলে দিলাম। পরন্ত বিকালের সোনালি হালকা সূর্যের কিরণ আমার মুখের উপর পড়ল। প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করার পর তার আগমন হলে মনে হয় যেন একটা সাগর পাড়ি দেওয়ার পর তার সাথে দেখা হলো।
বিহান ভাই দরজায় এক হাত বাঁধিয়ে দাঁড়িয়ে আছেন, আমার দিকে স্নিগ্ধ নয়নে তাকিয়ে। এক গুচ্ছ সাদা ফুল আমার হাতে দিয়ে বললেন, শুভেচ্ছা মিসেস বিহান, আমার এই ছোট্ট বাড়িতে তোমার আগমনের জন্য। ফুলের তোড়াটা হাতে নিয়ে ফুলের সুবাস নাকে নিয়ে মাটির বড় ফুলদানিতে রেখে দিলাম। উনি আমার হাত দুটো ধরে আমার কপালে একটা চুমু দিয়ে বললেন, আই লাভ ইউ পিচ্চিটা। উনার হাতে থাকা সদ্য তুলে আনা বেলি ফুলের গাজরাটা আমার চুল নিজ হাতে খোপা করে পরিয়ে দিলেন। হাত ধরে আস্তে ধরে আজকে আনা নতুন কাচের লাল সাদা চুড়ি পরিয়ে দিলেন। আমি চুড়িগুলো উনার মুখের উপর ধরে রিনিঝিনি শব্দে বাজালাম। উনি মুগ্ধ হয়ে দেখছেন আমার বাচ্চামো। আমাকে বললেন, একদিন ও আমার শার্টের বোতাম আর আমি খুলতে পারবো না। আমার সমস্ত কাজ তোমাকে করতে হবে, না বললে হবে না, আমি তোমাকে দিয়েই করাবো। মিহি কণ্ঠে বললাম, কি কাজ বলুন। আমার হাত দুটো ধরে উনার বুকের কাছে নিয়ে বললেন, বোতাম খুলে দাও। রোজ শার্টের বোতাম তুমি খুলে দিবা, আমি শাওয়ার থেকে আসলে শার্ট পরিয়া দিবা, রেগুলার খাইয়ে দিবা, এগুলোর দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি শার্টের বোতাম খুলতে খুলতে বললাম, এতটুকুই চাওয়া। উনি হেসে বললেন, রোজ রাগাবো আগের মতোই, সেগুলো ও সহ্য করতে হবে। আমিও হেসে সহমত দিলাম। আগের মতোই উনার বকুনি রাগ, জি স্যার, ভালোবাসা নিয়েই চলছে আমাদের সুখের জীবন। আপনি আমাকে কাজের মহিলা রেখে দিন, সারাদিন সংসারের কাজ সামলানোর জন্য বই নিয়ে বসতে পারি না। পরে আবার ক্লাসে গিয়ে আপনারই বকা খেতে হয়। কেন সব সময় সব কিছু আমাকেই কেন খেতে হবে? বাসায় থাকলে আপনার অফুরন্ত চুমু খেতে হয়, আর ক্লাসে গিয়ে পড়া না পারলে আপনারই হাতের বকা খেতে হয়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সোফার কুশন কভারগুলো চেঞ্জ করছি। উনার দিকে তাকিয়ে দেখি পা মেলে দিয়ে পায়ের উপর ল্যাপটপ রেখে চাপাচাপি করছেন। আমার মুখে এমন অদ্ভুত কথা শুনে উনি কপালের চামড়া ভাঁজ করে আমার দিকে তাকিয়ে আছেন। উনাকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, কি দেখছেন? রাক্ষসদের মতো তাকিয়ে আছেন। আমার কাজের মহিলা চাই, বুঝেছেন? উনি সন্দিহান ভাবে বললেন, বিয়ে হয়েছে আজ 26 দিন দিয়া, এই 26 দিনে কি কি কাজ করেছিস তুই? সকালে ডেকে তুলে ব্রাশ করিয়ে গালে খাবার তুলে খাওয়াতে হয়, সে কিনা কাজের জন্য যে পড়তে পারে না। হাউ ফানি। নিশ্চিত আজ আবার পড়া রেডি করিস নি তুই, তাই না? এই জন্য অগ্রিম একটা অজুহাত খুঁজে রেখেছিস। আজ পড়া রেডি না হলে সারা রাত ঘুমোতে দিব না বলে দিলাম। লেখাপড়ায় ফাঁকি দিলে আমি প্রশ্রয় দিব না, সেটা। আমি তোর বাবা না যে বলবো থাক মা আজ ঘুমো। দেখুন সত্যি বলছি, আমি কাজ করতে করতে সারাদিন দুদণ্ড বসারও টাইম পাই না। আমার একটা কাজের বুয়া চাই। সিরিয়াল দেখা ছাড়া কোন কাজ করিস তুই? আমাকে কি অত্যাচারী হজবেন্ড প্রুভ করতে চাইছিস তুই? আমি বউকে কাজ করিয়ে অত্যাচার করছি? বাসার সব কাজের জন্য তো খালা আছেই। খালা তো আছেই, আরও এক্সট্রা কাজের লোক দিয়ে কি করবি? মাথার উকুন আনাবি নাকি? দেখুন উনি তো খালা হয়, তাই আমার খারাপ লাগে কাজ করাতে। আমি বলতে পারি না কোনো কাজের কথা, তাই একজন কাজের বুয়া রেখে দিন, যাকে বুয়া বলে ডাকতে পারি। খালা টালা হয় এমন মানুষ আর দেখবেন না। এনিওয়ে, আমার মাথায় উকুন হলো কবে? একদম বাজে কথা বললে গলা কেটে দিব বলছি। কবে উকুন দেখেছেন আপনি? উকুন তো সারা জীবনই ছিল। উকুনে ভরপুর তোর চুল। তোর নাম তো উকুনযুক্ত রাজ্যর রানী দিয়া। দেখুন মেহু আপুর পাশে ঘুমোলে মাঝে মধ্য দুই একটা উকুন হয় আর কি, বাট একদিনেই আবার চলে যায় শ্যাম্পু করলে। ইয়াক দিয়া তোর পাশে আর ঘুমোবো না। আজই নাপিত ডেকে ন্যাড়া করে দিব তোর মাথা। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। উকুনে ভরপুর চুলের থেকে শূন্য মাথা বেশি ভালো। বিহানের বউ টাক হলে সেটা কি ভালো দেখাবে বিহান ভাই?
তুই আমাকে জাস্ট বিহান ডাকবি। বাট এই ভাই শব্দটা শুনলে ফিলিংস হারিয়ে ফেলি। তাই ভদ্র মহিলাদের মতো স্বামীকে সেভাবেই ডাকবি যেভাবে অন্য মহিলারা ডাকে। নাম ধরে ডাকতাম, বাট কি বল যে আমার বর আমার থেকে অনেক সিনিয়র, তাই আপনি ছাড়া বলতে পারি না। দেখুন, অত সিনিয়র টিনিয়র বুঝি না। আমার বরকে আমি ভীষণ ভালোবাসি, আর সে আমার মানসিক শান্তির কারণ, তাই ভালোবাসি। মানসিক শান্তির জন্য তার কাছে থাকি আমি। ল্যাপটপের শাটার অফ করে ল্যাপটপটা টেবিলে রেখে আমার উপর ঝুঁকে এসে বললেন, এই পিচ্ছি, এই ছোট্ট পাতলা ঠোঁটে এত মিষ্টি কথা কিভাবে বলো? এই মিষ্টি কথার জাদু দিয়ে আমাকে পাগল করেছ। আজ রাতে অনেক হিসাব মেটানোর আছে তোমার সাথে আমার। কিসের হিসাব? রোমান্সের। রেগুলার যে অভিনয় করো সেগুলো আমি বুঝি। আমি কাছে গেলেই বলো এখন পড়তে বসবো, আবার পড়ার টাইমে এতগুলা অজুহাত খোঁজো, তোমার না খবর আছে পুচকি? বলেই উনি আমাকে চেয়ার টেবিলে বসিয়ে দিলেন। উনি আবার ল্যাপটপে কাজ করছেন আর আমি বই পড়ছি। আজ দেখতে দেখতে 26টা দিন কেটে গিয়েছে আমাদের পারিবারিকভাবে বিয়ের 1 সপ্তাহ পরেই আমরা ঢাকা চলে এসছি। আজও সেই রাগ, মান, অভিমান, খুনসুটির মধ্য দিয়ে চলছে আমাদের সংসার। বিয়ের পরের দিনই প্রেয়সী আপুকে ভিডিও কল দিয়েছিল বিহান ভাই। প্রেয়সী আপুকে বলেছেন, শয়তানি আর চালাকির দ্বারা ভালো কিছু অর্জন করা যায় না। হোপের পরেও তুই আর আমাদের মাঝে আসবি না। কলেজে গেলে নির্বাণ স্যার আর লজ্জায় কথা বলেন না। আমিও লজ্জায় স্যারের সাথে আর কথা বলি না। রিয়া আর কাকিমনি এখন আগের বাসাতেই আছে। আমাদের নতুন সংসার, তাই রিয়াকে আমাদের সাথে কেউ আপাতত থাকতে দেয়নি। মাঘ মাসের এই কড়া শীতে চেয়ার টেবিল সব ঠান্ডা বরফ হয়ে গিয়েছে। মন চাইছে আরামে কম্বলের নিচে গিয়ে টুপ করে ঘুমিয়ে পড়ি, কিন্তু ওই অসভ্য মানুষ কি আর আমাকে এখন ঘুমোতে দিবেন? এই ঠান্ডা আবহাওয়ায় বলা যায় না, ওগো মোর প্রাণের প্রিয়া, আসো তোমাকে আলিঙ্গন করে শান্তির একটা ঘুম দেই। তা তো বলবেন না, পড়ার রুটিন করে দিয়েছেন। কোনো মানুষ যেন আর এই টিচার বিয়ে না করে। একে তো সারাদিন আমার উপর ডাক্তারি প্রয়োগ করে, তার উপর শিক্ষকতা করেন। জীবনটা করা মাছ ভাজি বানিয়ে ফেলেছেন আমার। টেবিলে মাথা রেখে প্রায় ঘুমিয়ে পড়েছি আমি। খুব জোরে চেয়ার টেনে আমার পাশে বসলেন বিহান ভাই। চেয়ার টানার শব্দে আঁতকে উঠলাম আমি। উঠে দেখি গরম কফি মগ থেকে ধোঁয়া উঠছে। উনি কফিটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, জিভ পুড়ে না যেন, সাবধানে খাবি। উনি কফিতে চুমুক দিয়ে বললেন, কাল থেকে সন্ধ্যার আগে পড়তে বসবি। রেগুলার রাতে ঘুমের বাহানা শুরু হয় তোর। এত ফাঁকিবাজ তুই। ঘুম ঘুম চোখে কফিতে চুমুক দিয়ে বললাম, আমার খুব ঘুম পাচ্ছে বিহান ভাই। উনি কাপে চুমুক লাগিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, ঘুম তো পাবেই, সারাদিন বসে বসে সিরিয়াস দেখিস তুই। সিরিয়াল এর কূটনীতিক কাহিনী ভাবতে ভাবতে ব্রেইনের প্রেসার হয়ে যায় তোর। কাল ডিশ লাইন কেটে দিব, এটাই ফাইনাল। আমি কফির মগ রেখে উনার কোলে ঢলে পড়লাম, ঘুমের ভান ধরে। উনার পায়ের উপর মাথা রেখে ঘুমের ভীষণ ভান ধরলাম। উনি কিছুক্ষণ ডাকাডাকি করে আমাকে কোলে তুলে বিছানায় ঘুম পাড়িয়ে দিলেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি চিরকুট লিখে গিয়েছেন, শুভ সকাল পিচ্ছি, ডাইনিংয়ে নাস্তা রাখা আছে, খেয়ে কলেজে চলে আসবি। খুব সাবধানে আসবি। বিহান ভাই এর গলার উপর পা দিয়ে ঘুমিয়ে আছি। ঘুমের মাঝে কখন পা উনার গলার উপর পড়েছে আমি বুঝতেই পারিনি। উনি বারবার পা সরিয়ে দিচ্ছেন, তো আমি বারবার উনার গলার উপরই পা দিচ্ছি। এমনিতে প্রচণ্ড শীত, তার মাঝে আমি কম্বল টেনে উনাকে আলগা করে দিচ্ছি বারবার। আর বেডময় ঘোরাঘুরি করতে করতে উনার পায়ের দিকে আমার মাথা চলে গিয়েছে। এক পা উনার গলায় তো আরেক পা উনার পেটের উপর।
পর পর 2 রাত উনার ওটি থাকায় ঠিক মতো ঘুমোতে পারেননি উনি। ঘুমানোর আগে আমাকে বলে দিয়েছে আজ যেন তাকে মোটেও বিরক্ত না করি আমি। বিরক্ত করলে খবর আছে, মানে বিশাল লম্বা খবর আছে। বারবার উনাকে বিরক্ত করার জন্য উনি আমার পা ধরে ফ্লোরে ফেলে দিয়ে নিজে কম্বল মুড়ি দিয়ে আরাম করে শুয়ে পড়লেন। উনি কি আমাকে ফুটবল ভেবে লাথি মারলেন? এই ঠান্ডায় আমাকে কিভাবে ফ্লোরে লাথি মেরে ফেলে দিলেন? আজ এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়ব। ফ্লোরে পরা স্যান্ডেল পরে গায়ে শাল জড়িয়ে নিয়ে রুমের বড় লাইট অন করে দিলাম। তাতেও দেখি উনার ঘুমের কোনো ডিস্টার্ব হচ্ছে না। উনার কানের কাছে বক্স রেখে ফোনে ব্লুটুথ অন করে জোরে গান চালিয়ে দিলাম। বুক চিন চিন করছে, হায় মন তোমায় কাছে চাই, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। বিহান ভাই আমার দিকে রক্তজবার ন্যায় লাল চক্ষু নিয়ে তাকিয়ে বক্সটা বন্ধ করে দিয়ে বললেন, তোকে কিন্তু আমি চিড়িয়াখানায় রেখে আসব দিয়া। বারবার নিষেধ করেছিলাম আজ আমাকে একটুও বিরক্ত করবি না। তোর জন্য আজ একটুও ঘুমোতে পারিনি আমি। আমি কোমরে হাত বেঁধে বললাম, আপনি আমাকে লাথি মেরেছেন কেন আগে সেটা বলুন। লাথি মারব না, অসভ্যদের মতো গায়ের উপর পা দিয়ে ঘুমোস কেন তুই? আর কম্বল টেনে এক পাশ পিঠের সাইডে দিস আর এক সাইড গায়ে দিস, আমি কি করব? তাই বলে আমাকে নিচে ফেলে দিবেন? হাঁসের মতো প্যাক প্যাক না করে লাইট অফ করে আমার পাশে চুপচাপ ঘুমো, একটুও সাউন্ড করবি না। সাহস কি তোর? সেটাই ভাবছি, তুই এই মধ্যরাতে আমার কানের কাছে বক্স প্লে করেছিস। দেখুন আমি কালই মামিকে বলে দিব। আমি কি তোর মামিকে ভয় পাই? যাকে ইচ্ছা বলিস, বাট এখন একটা কথাও বলবি না। বললে মুখে টেপ মেরে দিব। আমার মাথায় পেইন করছে, সো ডোন্ট ডিস্টার্ব মি। আমি ঘুমোবো না আর আপনাকেও ঘুমোতে দিব না। বাইরে ভূত আছে, এই মধ্যরাতে বাইরে রেখে দরজা লক করে আমি ঘুমিয়ে যাব, বুঝেছিস? উনাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। এখন উনার মাথা ঠিক নেই, বাইরে রেখে আসার আগে চুপচাপ শুয়ে পড়ি, কাল দেখব। লাইট অফ করে উনার পাশে গুটি সুটি মেরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে উনি আমার চুলের গোছা টেনে ধরে বললেন, এই দিয়া উঠতো। আমি ঘুম ঘুম চোখে বললাম, আহা চুল ছাড়ুন তো, আমার ঘুম পাচ্ছে। আমার ঘুমের 12টা বাজিয়ে এখন তুই ঘুমোবি? অসভ্য মহিলা, ওঠ বলছি। উঠবো কেন? আমার পা টিপে দে বলছি। সুন্দরভাবে হাত পা ম্যাসাজ করে দে, আমি ঘুমোবো। আমি এসব করতে পারবো না, আর আমি এসব পারি না। বাইরে রেখে আসবো তাহলে, ভূত তোর পা টিপবে। প্রচণ্ড বিরক্তি নিয়ে উনার পা টিপতে টিপতে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভোরে দেখি আমি উনার বুকের সাথে মিশে ঘুমিয়ে আছি। এখানে কখন এলাম আমি? উনি ঘুমোচ্ছেন। ঘুমন্ত এই মানুষটা ভালোবাসার জন্য একদম পারফেক্ট। কখন যত্ন করে উনার বুকের সাথে মিশিয়ে রেখেছেন বুঝতেই পারিনি। আমার পায়ে আবার মোজাও পরিয়ে দিয়েছেন। উনার নাক ধরে টেনে বললাম, এই উঠবেন না। উনি ঘুমের জড়তা নিয়ে আমার কপালে চুমু দিয়ে বললেন, আজ উঠবো না, এভাবেই থাকবো। হসপিটালে যাবেন না? না, আজ ছুটি নিয়েছি আমি। কেন? কারণ আজ শ্বশুরের মেয়ের কলেজ ছুটি, তাই শ্বশুরের জামাইও আজ ছুটি নিয়েছে তার মেয়েকে আদর করার জন্য। ছি, লজ্জা নেই আপনার? লজ্জা থাকলে কি আর বাবাকে বলতাম বিয়ে করব, অনেক বছর আগে ভেবে রেখেছি, সে হলো দিয়া। আপনি ঘুমান, আমাকে রান্না করতে হবে। এত কাজ করতে হবে না। রান্না আমি করব, তোমার দায়িত্ব আমার বুকের হার্টবিট এর স্পন্দন শোনা ওকে। এই পাগলটে মানুষটা বড্ড অবুঝ হয়ে যায় মাঝে মাঝে। কোনো কথাই শোনানো যায় না। মেহু, তোমার শরীর ঠিক আছে তো? প্লিজ কোনো অসুবিধা হলে আমাকে বলো। এইটুকু বয়সে বাচ্চা হবে তোমার। আমার তোমাকে দেখলেই অনেক কষ্ট হয়। ভেতরে একজনকে নিয়ে কিভাবে পারছো তুমি?
শুভ, তুমি এত চিন্তা করো না, আমি ঠিক আছি। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি ভীষণ কেয়ার করে আমার, বুঝলে। তুমি এত চিন্তা করো কেন? কেন চিন্তা করব না বলো তো? তোমাকে হারানোর ভয় সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে নিয়ে বাড়ি ছেড়েছিলাম। এখন তুমি অসুস্থ, আমি বাইরে গেলে তোমার চিন্তায় অনেক খারাপ লাগে। কিচ্ছু হবে না আমার। আমার একটা ছেলে হোক শুধু। দিয়া বলেই দিয়েছে নাম, কিন্তু সে রাখবে। দিয়া তো সারাক্ষণ ফোন দিয়ে বলছে মেহু আপুর খেয়াল রাখবা ভাইয়া, আমাদের পুচকে যেন ভালো থাকে। দিয়ার মনটা এখানেই পড়ে আছে। বিহান ভাই আজ ছুটি নিয়েছেন। আমার আধোয়া যত কাপড় আছে সব ধুয়ে ছাদে নেড়ে দিয়েছেন, সাথে নিজের কাপড়ও ধুয়েছেন। ভাগ্য করে এমন হজবেন্ড পেয়েছি। সব কাপড় ধোয়া হলে তেলের বোতল এনে আমাকে বসিয়ে মাথায় তেল দিয়ে বিলি কেটে দিচ্ছেন। উনি মজা করে বলছেন একটা উকুন এনে দিলে 10টা চুমু দিতে হবে, কিন্তু রাজি। একটার সাথে 10টা, এ কেমন চাওয়া? সুদ খাবেন আপনি? জানেন না সুদ খাওয়া মহাপাপ? হারাম খাবেন? বউ আমার হালাল, বউ এর সবই হালাল। সুন্দরভাবে মাথায় তেল দিয়ে চুলে উকুন খুঁজে চলেছেন। অনেক খোঁজাখুঁজির পরেও কোনো উকুন পেলেন না। এবার হতাশ হয়ে বললেন, তাহলে কি আমি চুমু পাবো না? উনার এই ভীষণ মন খারাপ দেখে গালে একটা চুমু দিয়ে দৌড় দিলাম। উনি অস্ফুটে হাসি দিয়ে বললেন, তোমার সাথে আমার এই খুনসুটি আর দুষ্টু মিষ্টি ভালোবাসা চলুক আমরণ। তোমার আমার যাত্রা হোক ভালোবাসার মহাযাত্রা। একটা দীর্ঘ জীবন পাড়ি দিতে চাই তোমার সাথে। বিহান ভাই আমাকে ডেকে বললেন, বিভোর কিছুক্ষণের মাঝেই পৌঁছে যাবে, চলেই এসেছে প্রায়। আমি রান্না করছি, তুমি আমার পাশে থেকে হেল্প করলেই চলবে। রিয়া আর কাকিমাকে ফোন দাও এখানে আসতে। এরই মাঝে আম্মুর ফোন। আম্মুকে বললাম, বিভোর ভাইয়ের কাছে নাড়ু পাঠিয়েছ তো আম্মু? হ্যাঁ দিয়া সব কিছুই পাঠিয়েছি। বিহানের সাথে কিন্তু একটুও ঝগড়া করবি না, ওর সব কথা শুনে চলবি। আম্মু মেহু আপুকে ডেকে বলছে, এই মেহু হরলিক্সটা খেয়ে নে মা, আর যেন খাওয়ার কথা বারবার বলতে হয় না। আম্মুকে বললাম, আম্মু মেহু আপু কি খাবার খেতে চায় না? আম্মু বলল, না রে দিয়া, ওর শুধু বমি হয়। তোর বাবা তার একমাত্র ভাগ্নিকে কি কম ভালোবাসেন? সারাক্ষণ মেহুর জন্য এটা সেটা নিয়েই আসছে, বাট মেয়েটা খেতেই পারে না। ওর শরীরটা অনেক শুকিয়ে গিয়েছে। আম্মুকে বললাম, একটুও চিন্তা করো না আম্মু তুমি। মেহু আপু ঠিকই সুস্থ হয়ে উঠবে। বিহান ভাইয়ের হাতে হাতে রান্নায় হেল্প করছি। উনি খুন্তি চালাতে চালাতে বললেন, আচ্ছা তুই আমাকে ভাই ডাকা বন্ধ করবি কবে? আপনার নামের পাশে ভাই ছাড়া বড্ড বেমানান, বুঝলেন? এটা এক প্রকার মুখস্থ বিদ্যার মতো হয়ে গিয়েছে। ভেবেছি আজন্ম এই ভাই বলেই যাব। হ্যাঁ, 2 দিন পর বাচ্চার মা হয়ে যাবি, তখন ও ভাই ডাকিস। আরে শুনেন না, মেহু আপু চাইছে তার একটা ছেলে সন্তান হোক। মেহুর ছেলেই হবে দেখে নিস। ভাবছি ভাইয়ার ছেলে হলে আর আমার মেয়ে হলে আর জীবনেও বাবার বাড়ি যাব না। মেয়ে বিয়ে দিয়ে তারপর যাব। কেন? যে ভুল আমি করেছি আমার মেয়েকে সে ভুল করতে দিব না। আমার মা ঘন ঘন যদি বাবার বাড়ি না যেত, তাহলে কি আর তার ভাতিজা আমার সাথে প্রেম করার সুযোগ পেত? হিসাব করে পেয়েছি, মামাতো ভাইয়েরা সারা জীবন ভাই সেজে থেকে যায়, আবার ফ্রিতে ফুফাতো বোনদের সাথে প্রেমও করে যায়। আমি আবার কবে প্রেম করলাম? প্রেম আমার উপর পড়েছিল, আমি প্রেমের উপর পড়িনি। আপনি প্রেমে পড়েননি? না, আমি কোনো প্রেমে টেমে পড়িনি, বাট ভয়ানকভাবে ভালোবেসে ফেলছিলাম। ভয়ানক মায়ে পড়েছিলাম, সেখান থেকে আর বেরোনোর চেষ্টাও করিনি। আচ্ছা, উনি এমন ম্যাজিকের মতো কথা জানেন কিভাবে? সব কথায় প্রচুর ম্যাজিক।
যা শুনেই প্রেমে পড়ে যাই বারেবার আমি। রিয়া কাকিমনি আর আয়রা এসেছে। আয়রা এসেই বিহান ভাইকে জড়িয়ে ধরে বলছে, তোমার বউ আছে, তুমি কাজ করছো কেন? পাক্কা বুড়ি। আমার বউ কালো হয়ে যাবে তাই রান্না করতে দেয় না বুঝলে? তুমি তোমার বউয়ের চেয়ে সুন্দর জানো বিহান ভাই। আমি আয়রাকে বললাম, তোর না খবর আছে? আমি কালো বলে আমাকে পছন্দ হয় না তাই না? কিছুক্ষণের মাঝেই বিভোর ভাই প্রবেশ করলেন। বিভোর ভাইয়ের হাত থেকে জিনিসপত্রগুলো নিয়ে গল্প শুরু করলাম। রান্না শেষ হলে সবাইকে খেতে দিলাম। বিভোর ভাই কাকি মণিকে বলছেন, শাশুড়ি এবার তো আমার জব হয়েছে, মেয়ে দিবেন না? কাকি মণি হেসে বলল, মেয়ে তো দিয়েছি, তুমি নিয়ে নাও। বিভোর ভাইকে বললাম, মামি কি কি পাঠিয়েছি? বিভোর ভাই। রিয়া বলল, মা না ডেকে এখনো মামি। বিহান ভাই বললেন, বরকে ভাই ডাকে আর শাশুড়ি কি ডকবে মা? কাকিমনি হেসে বলল, বিহান আর দিয়া বড় হবে কবে যে? আমাদের বেডরুমে বসে গল্প করছি আমরা। অনেক দিন পর আমাদের আড্ডা জমে উঠেছে। বিহান ভাইকে বললাম, ওগো শুনছেন? উনি চোখ উল্টে পাল্টে আমার দিকে গোল গোল চোখ করে কপাল কুঁচকে তাকিয়ে রইলেন। আমি আবার বললাম, ওগো ওভাবে তাকিয়ে আছেন কেন গো স্বামী? কিছু খেয়েছিস দিয়া? পতিপরমেশ্বর আমাকে কি খাওয়ার কথা বলছেন গো? আমি কি খাবো? বিভোর, রিয়া দেখ তো দিয়াকে কি জিনে ধরেছে কিনা। এমন অদ্ভুত ভাবে কথা বলছে কেন? কেন স্বামী, এমন মনে হচ্ছে কেন আপনার? বিভোর, রিয়া না থাকলে তোর এখন খবর ছিল, সিরিয়াসলি বলছি। বিভোর ভাই আর রিয়া মুখ চেপে হেসেই যাচ্ছে। আমি ক্ষিপ্ত হয়ে বললাম, ভাই ডাকলে বকে, আবার ওগো হ্যাগো বললেও বকে। উনি আশ্চর্যজনক ভাবে বললেন, তুই ভালো হবি কবে দিয়া? ভালো হব, আমাকে আগামী বছর মহিলা মেম্বার প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়ে দিবেন। হোয়াট দ্য জোকস? কিসের জোকস শুনি? আমি যদি বলি আমার স্বামী আপনাদের ফ্রি চিকিৎসা করবে, আপনারা আমাকে ভোট দিন, তাহলে কি আমি ভোট পাবো না বলুন? উনি মনে হয় এক্ষুনি জ্ঞান হারাবেন আমার কথা শুনে। উনি ভ্রু যুগল কুঁচকে বললেন, হায় রে আমার বউ। মন চাইছে আজ বৃষ্টি নামুক, ভীষণ বৃষ্টি, যে বৃষ্টিতে প্লাবিত হব দুজনে। কিন্তু এই অবেলায় কি বৃষ্টি নামবে? মেঘেরা কি আমার প্রার্থনা শুনবে? ও মেঘ, তোমরা আমার চাওয়াগুলো বুঝো না কেন বিহানের মতো? বিহানের যদি বৃষ্টি হয়ে নামার ক্ষমতা থাকতো, এক্ষুনি আমার মনে হয় বৃষ্টি হয়ে নামতো। খুব মন চাইছে এই সন্ধ্যায় বৃষ্টি নামুক, তার সাথে এক বৃষ্টিস্নাত সন্ধ্যা উপভোগ করি। দরজায় কলিং বেল বাজতেই ছুটে গেলাম। দরজা খুললাম হাঁপাতে হাঁপাতে, উনার ক্লান্ত মুখে আমাকে দেখে তৃপ্তির হাসি। বিন্দু বিন্দু ঘামে গায়ের শার্ট ভিজে গিয়েছে। আমি উনার ঘামে ভেজা শরীরে দুই হাতে জড়িয়ে ধরলাম। উনার এই ঘামে ভেজা শরীরের গন্ধটাতে অভ্যস্ত আমি, ভীষণ অভ্যস্ত। উনি আমাকে তুলে বললেন, দিয়া এভাবে ছুটে আসতে নিষেধ করেছি না? কোথাও পড়ে গেলে আমাদের বেবি আর তুমি দুজনেরই ক্ষতি হতে পারে। এইভাবে ছুটে আসে কেউ পাগলি? এই ঘামযুক্ত শরীরে প্রচুর জীবাণু থাকে, তুমি আর কখনো আমি বাইরে থেকে এলে এভাবে আমাকে জড়িয়ে ধরবে না। উনার শার্টের বোতাম খুলতে খুলতে বললাম, এগুলো আমার নেশা। আপনার কাছে ছুটে যাওয়ার মতো নেশা নেই। কিছু চাই নাকি পাগলি? মুখটা এমন গম্ভীর গম্ভীর কেন? জানেন আমার না খুব বৃষ্টি দেখতে মন চাইছে, বাট হচ্ছেই না। আপনি একটু বলুন না মেঘকে আমাদের ঘরে বৃষ্টি দিতে। তাই প্রকৃতির সাথে এত অভিমান? হ্যাঁ, আজ সন্ধ্যায় আমার বৃষ্টি চাই চাই। আপনার বুকে মাথা রেখে বৃষ্টি উপভোগ করতে চাই আজ। এই যে মেঘ মশাইরা, আমার বৃষ্টি বিলাসী বউয়ের আজ তোমাদের প্রয়োজন, প্লিজ কাম। এই যে বলেছি বৃষ্টি আসবে, আপনি যখন বলেছেন নিশ্চয়ই আসবে বৃষ্টি। শ্যাম্পু করবে না চুলে আজ?
আজ না আগামীকাল করব। আজই করো, শাওয়ার নিতে চলো, আমি সুন্দরভাবে শ্যাম্পু করিয়ে দিব তোমায়। আপনার হাতে শ্যাম্পু করার ভীষণ অভ্যাস হয়ে গিয়েছে জানেন। আমি বড্ড অলস হয়ে গিয়েছি এখন। নিজে থেকে অনেক কিছুই করতে মন চাই না আমার। সব কিছু আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে। আমি যে তোমার অভ্যাসে পরিণত হতে পেরেছি, এর চেয়ে বড় পাওয়া কি আর কিছু আছে দিয়া? শাওয়ারে উনার সাথে এই প্রথমবার না, আমার এর আগে সহস্রদিন উনার সাথেই শাওয়ার নিয়েছি আমি। উনি শ্যাম্পুর ফেনা তুলে পুরা মাথা সাদা মেঘের ন্যায় করে ফেলছেন। মানুষটা কত যত্ন সহকারে আমার মাথায় শ্যাম্পু করে দেন রেগুলার। উনার হাত ধরে বললাম, আসুন না আজ আপনার মাথায়ও আমি শ্যাম্পু করিয়ে দেই। উনি বাচ্চা ছেলের মতো মাথাটা এগিয়ে দিলেন। আমি উনার ছোট্ট চুলে আঙ্গুল গুজে শ্যাম্পু করে দিলাম। গোসল শেষে আমার মাথা মুছিয়ে উনি নিজের হাতে গাঢ় লাল একটা শাড়ি পরিয়ে দিলেন। উনি খালি গায়ে আমার পেছনে দাঁড়িয়ে আছেন, পরনে সাদা টাওয়াল উনার। কেন জানি ভীষণ লজ্জা লাগছে হঠাৎ। এতদিন বিয়ে হয়েছে অথচ আজও আমার লজ্জা আগের মতোই থেকে গিয়েছে। সহস্র বার উনাকে আলিঙ্গন করেও আমার লজ্জা সেই আগের মতোই থেকে গিয়েছে। উনার বুকের দিকে তাকিয়ে আছি আমি। সুঠাম দেহের অধিকারী বিহান ভাই, যাকে দেখে ভালো লাগার শেষ নেই, যার কেয়ার, শাসন, ভালোবাসা কোনোটাই কম নয়। একটা মানুষ এতটা দায়িত্বশীল কিভাবে হতে পারে? উনার বুকের আমার ডান হাতের 5 আঙুল লাগিয়ে হাতের ছাপ লাগিয়ে দিলাম। ভীষণ লাজুক ভাবে চাহনি দিলাম। উনি আমার চিবুক ধরে উঁচু করে বললেন, বারবার সহস্রবার এই নতুন লাজুকতার রূপ দেখেছি তোমার মাঝে। প্রতিদিন নতুন রূপে আমার কাছে ধরা দিয়েছ তুমি। জানালায় ভীষণ হাওয়ায় দিচ্ছে, সত্যি কি বৃষ্টি নামবে আজ? প্রকৃতি কি আমার চাওয়া পূরণ করবে? মাত্রই সন্ধ্যা নেমেছে, বাইরে টুপটাপ বৃষ্টি শুরু হয়েছে। আমি দৌড়ে গিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। বেলকনির গ্রিল দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ধরছি। হাতের উপর টুপটাপ বৃষ্টি পড়ছে। বিহান ভাই আমার কোমর এক হাত দিয়ে জড়িয়ে ধরে, আরেক হাত আমার হাতের নিচে রাখলেন। উনার হাতের উপর আমার হাত রয়েছে, সেখানে পড়ছে বৃষ্টির টুপটাপ ফোঁটা। উনি কিছুটা পানি আমার চোখে মুখে ছিটিয়ে দিলেন। আমার মুখ ঝাড়ি দিতেই ভেজা চুল উনার চোখ মুখ স্পর্শ করল। উনার 2 হাতে আমাকে ভীষণ আদরের সাথে জড়িয়ে ধরে বললেন, শ্যামা পাখি, জানো আমি না বড্ড ছেলে মানুষ হয়ে গিয়েছি। আমি বাইরের সবার সাথে এক রকম, আর তোমার কাছে এলে অন্যরকম হয়ে যাই। জীবনে কত শত স্মৃতি আমার তোমাকে ঘিরে। আমার জীবনে কোনো মেয়ের সাথে একটা ফানও আমি করিনি। জানো কেন করিনি? আমার মনে হতো আমার সব কিছুর প্রতি আমার শ্যামা পাখির অধিকার। অহেতুক একটা মেয়েকে ইমপ্রেস করতে গিয়ে 2-4টা কথা বলে লাভ কি? আদৌ কি প্রয়োজন আছে? যাকে ভালোবাসতে পারবো না তাকে ইমপ্রেস করে লাভ কি? 2-4টা বানিয়ে বানিয়ে কথা বলে হয়তো মেয়েদের ইমপ্রেস করা যায়। মেয়েদের কাছে রোমিও হওয়া যায়, বন্ধুদের কাছে প্রাউড ফিল করা যায়, কতগুলা মেয়েকে ইমপ্রেস করতে পেরেছি। এটা কি কোনো পুরুষের কাজ? প্রকৃত পুরুষ তো সেই যে একজনের জীবনে রোমিও হয়ে বেঁচে থাকতে চাই। শতজনকে শতভাবে ইমপ্রেস করে ভালো না বেসে একজনকে শতভাবে ইমপ্রেস করে শত উপায়ে। ভালোবাসার নামই প্রকৃত ভালোবাসা, যেটা প্রকৃত পুরুষ করে থাকে। শুধু কি গায়ের ভালো রং, ভালো হাইট হলেই প্রকৃত পুরুষ হওয়া যায়? ভেতরের মনুষ্যত্বটাই মেইন। আমার মন এই পিচ্চি শ্যামা পাখিতে আসক্ত আজীবন। আপনি কেন সুন্দরী বেছে নিলেন না বলুন তো? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারীতে আসক্ত আমি। তাছাড়া রূপ চেহারা এগুলো ক্ষণিকের জন্য, আজীবন স্থায়ী নয়। যেখানে মানসিক শান্তি মিলে সেখানে রূপ চেহারা হাইট সব তুচ্ছ। উনার প্রতিটা কথাই মুগ্ধ করার মতো।
উনি না থাকলে বুঝতামই না চেহারা, হাইট, যোগ্যতা, বয়স এগুলো কিছুই না ভালোবাসার কাছে। আমাদের বাসায় বিভোর ভাই রিয়া, মেহু আপু ভাইয়া, তোহা আপু তিয়াস ভাইয়া, নির্বাণ স্যার, বিভা আপু দুলাভাই, মামা মামিরা, বাবা মা কাকি মনি কাকুরা সবাই এসেছে। আজ আমাদের ম্যারেজ ডে। সবাই অনেক অনেক গিফট নিয়ে এসেছে। সোফায় বসে মামা বাবা গল্প করছে। মেহু আপু বাবুকে সামলাতে বিজি আছে। আম্মু আমার রুম গোছাচ্ছে। কাকিমণি মামিরা সবাই রান্নাঘরে বিজি আছে। রান্নার জিনিসপত্র গোছাচ্ছে। রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টা, খাসি, মুরগি, ছোট মাছ, চিংড়ি রান্না হচ্ছে। বাসায় আজ প্রাণ ফিরে পেয়েছে সবার আগমনে। আমি বেডের উপর বসে আছি, বিহান ভাই, বিভোর ভাই, শুভ ভাইয়া আর দুলাভাই ক্যারাম খেলছে বারান্দায়। আমি বারান্দায় যেতেই বিহান ভাই আমার দিকে তাকাতেই উনার নিশানা হারালেন। আমি আর বিহান ভাই অজস্র বার ক্যারাম খেলেছি। রাতে দুজনে ব্যাডমিন্টন খেলেছি। রান্না শেষে সবাই আজ কবজি ডুবিয়ে খেলো। কিছুক্ষণ পরেই দেখি বিভোর ভাই আর রিয়া দুজনে মারামারি করছে কি নিয়ে জানি না। রিয়া বিভোর ভাই এর পিছে ছুটছে আর বিভোর ভাই দৌড়াচ্ছে। ছুটতে ছুটতে রিয়া বিভোর ভাই এর গায়ের উপর গিয়ে পড়ল। বিভোর ভাই কোলে তুলে পাশের রুমে নিয়ে দরজা লাগিয়ে দিলেন। অতঃপর কি হলো জানি না। সবার গল্পের মাঝেই আমার লোয়ার পেইন শুরু হলো। ধীরে ধীরে ব্যথা ক্রমশ বাড়তে শুরু হলো। বিহান দ্রুত গাড়ি বের করল। আমাকে গাড়িতে করে হসপিটালে নেওয়া হলো। বিহান শক্ত করে আমার হাত চেপে ধরে রেখেছে। ওর চোখে মুখে ভীষণ চিন্তা। আমি যন্ত্রণায় কাতরাচ্ছি। বিহান আমার কপালে চুমু দিয়ে বলল, কিছু হবে না তোমার। ওর ভালোবাসায় সত্যি কিছু হলো না আমার। খুব সহজেই নর্মাল ডেলিভারি হলো আমার। বিহানের মতো কিউটের ডিব্বা মেয়ে হলো আমার, যার নাম বিহান সকাল রাখল। হসপিটাল থেকে ফেরার পর সবাই আমাদের বেবি নিয়ে ভীষণ আনন্দের সাথে দিন কাটাচ্ছে। আজ আবারও একটি বৃষ্টিস্নাত সন্ধ্যা পেলাম। প্রচণ্ড বৃষ্টিতে শুয়ে আছি। বিহান আমাকে ওর বুকের সাথে জড়িয়ে নিয়ে আছে। বাইরের ঠান্ডা হাওয়া প্রেমিক প্রেমিকা যুগলের মাঝে প্রেমময় আসক্তির সৃষ্টি করছে। বিহান আলতো পরশের ছোঁয়ায় আমাকে কাছে টানছে। আমি ওর গালে চুমু দিয়ে বললাম, আমি কি তোমার কাছে পূরণ হব না? ও আরো শক্তভাবে জড়িয়ে ধরে বলল, উহু আমার শ্যামাপাখি পিচ্ছি, আমার বুকে পিচ্ছি হয়েই থাকবে। বারবার বৃষ্টিস্নাত সন্ধ্যা ফিরে আসুক আমাদের জীবনে, আর সাক্ষী হয়ে থাকুক আমাদের ভালোবাসার। কোনো প্রার্থনা নেই, কিছু চাওয়ার নেই। তোমার রক্তের স্রোতে বাসনার বুনোজল আছে। তোমার অরণ্যে আছে অপরূপ চিতল হরিণ, সাদা খরগোশ, সবুজ হরিয়াল। তোমার কিনারে আছে জলের পরশ, শিমুল বৃক্ষের ছায়া, নিরতিশয় মিষ্টি বায়ু। তোমার পরনে আছে শীতের চাদর, আর পায়ে কুয়াশা মাখানো জলকণা। কোনো প্রার্থনা নেই, কিছু চাওয়ার নেই। আধার দেখা তোমার ভাষায়। আধারে পোকা জন্মে, জন্মে কালো। তোমার আধারে রাখে জড়ায়ে তোমার খাঁচায়। তোমার জীবন শুধু আমাকে তাড়ায়। খেয়াঘাটে অপর পারে শূন্য চোখে অদেখা মেঘ হয়ে আমার অবস্থান। বিশ্বাসের কাছে আকাঙ্ক্ষার মূল্য আছে, তাই জন্ম নেয় নীল পোকা। শীতল ব্যথায় বাধা হরিণটিও বোঝে অরণ্যের শৃঙ্গ, জলের উৎকলিকা। শুধু কেবলই তোমার মস্তিষ্কে ধরে না। কোনো সংশোধনী নেই, কিছু পাওয়ার নেই, শুধু তোমার ভালো থাকাটাই পার্থিব। বিহানের সাথে আমার ভালোবাসা চলুক আজন্মকাল। আমাদের প্রেমের যাত্রা হোক দীর্ঘ থেকে দীর্ঘতর। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, আজকের এই গল্পটি শুনে আপনার অনুভূতি কেমন তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আরও নতুন নতুন গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।